আসসালামু আলাইকুম। শুরু করছি শেষ চৈত্রের ঘ্রাণ পর্ব ৯। লিখেছেন নূরজাহান আক্তার আলো। হঠাৎ চৌধুরী বাড়ির মূল ফটকে পুলিশের গাড়ি দেখে স্বর্ণশক সাম্য সৃজন দাঁড়িয়ে গেছে। তাদের চোখে মুখে বিস্ময়। শুধু শখের চোখ বাঁধা থাকায় সে হাত বাড়িয়ে খুঁজে যাচ্ছে দুষ্টু ভাই বোনদের। পুলিশ দেখা মাত্র শীতল চটজলদি শখের চোখের বাঁধন খুলে বিস্ময়ে ঝরা কণ্ঠে বলল, এই আপু, ওই দেখ পুলিশ। শীতলের কথা শুনে শখ ভ্রুকুচকে তাকিয়ে দেখে সত্যি সত্যিই চৌধুরী নিবাসে মূল ফটক পেরিয়ে পুলিশের গাড়ি থেমেছে। কয়েকজন পুলিশ ধপাধপ পা ফেলে তাদের সামনে এসে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাদের পরখ করে নেম প্লেটে লেখা ইনসান নামের পুলিশটি অত্যন্ত রুক্ষ কণ্ঠে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী স্বর্ণ। ওনার কথা শুনে ভাই বোনেরা বিস্ময়ের মাত্রা চূড়ান্ত লেভেলে পার করলো। তারা একে অপরের মুখে চাওয়াচাওয়ি করছে। কি বলবে খই হারিয়ে ডাব ডাব করে তাকিয়ে আছে। সায়ন রাজনীতি করলেও পুলিশ কখনো চৌধুরী নিবাসে প্রবেশ করেনি, আর না পুলিশের জেরায় পড়তে হয়েছে তাদের। অথচ স্বর্ণ কি এমন করেছে যে পুলিশ এসেছে চৌধুরী বাড়িতে? পুলিশের কথা শুনেও স্বর্ণের মধ্যে কোনো হেলদোল দেখা দিল না। সে আপন মনে পেয়ারা চিবাতে ব্যস্ত। ভঙ্গিমা দেখে মনে হচ্ছে সে জানতো এমন কিছুই হবে। তাকিয়ে ভাবলেশীন দেখে ইনসান নামের পুলিশটি তেষ্টা হেসে বলল, চলুন তাহলে যাওয়া যাক। কোথায় যাব? আপনাকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে আমরা আসবো না নিশ্চয়ই? আশাও করিনি। কথা বাড়াবেন না, চলুন। আগে প্রমাণ করুন আমি অপরাধী, তারপর যাব। এই কথা বলে স্বর্ণ ঘাসের উপর বসল। হাতের আধ খাওয়া পেয়ারার দিকে তাকিয়ে বিরক্ত মুখে শীতলকে বলল, কি পেরেছি সেটা? এত কষ কষ কেন? শীতল জবাব দিল না। হতবাক হয়ে একবার তাকাচ্ছে পুলিশের দিকে, একবার স্বর্ণের দিকে। পুলিশ ওকে থানায় নিয়ে যাওয়ার কথা বলছে, অথচ এই মেয়ে পুলিশের কে দাঁড় করিয়ে রেখে পেয়ারা ভালো মন্দ বিচার করছে। স্বর্ণের মতিগতি দেখে ইনসানের বিরক্তির মাত্রা বাড়ল। একে একে তো সারাদিনে বিশ্রামের সুযোগ পায়নি, মেজাজটাও চটে আছে। এখন আবার এই মেয়ে নখরা শুরু করেছে। মন তো চাচ্ছে হিড়হিড় করে টেনে নিয়ে যেতে, কিন্তু আদেশ আছে এই মেয়ে চৌধুরী বাড়ির মেয়ে, তাকে যেন বিন্দুমাত্র অসম্মান করা না হয়। তার উপরে সে নাকি মেজরের মেয়ে। ইনসান বিরক্তির মাত্রা চেপে পুনরায় বলল, দেখুন, ইচ্ছে করছে না। কি কি ইচ্ছে করছে না? যা দেখাতে চাচ্ছেন সেটা দেখতে। স্বর্ণের কথা আর পুলিশের মুখে দেখে শখ মুখ টিপে হাসল। এই পুলিশটা যে রাগ চেপে ভদ্রতা দেখাচ্ছে সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। এদিকে বাড়ির পেছনের দিকে পুঁইশাকের লতা বেড়ে ওঠার তিন জামাচা করে পুনরায় বাগানের দিকে এসে পুলিশের গাড়ি দেখে অবাক হলেন। তিনজনই দ্রুত পায়ে এগিয়ে গেল। স্বর্ণের মুখের সামনে হ্যান্ডকাপ ঝুলিয়ে তাকে অ্যারেস্ট করার কথা বলার সিতারা চৌধুরী বললেন, ওর অপরাধ? হঠাৎ মহিলার কণ্ঠ শুনে তারা পেছনে তাকিয়ে তিনজনকে দেখে বুঝলো ওনারা চৌধুরীর সহধর্মিণী। পরনের পোশাকে আভিজাত্যের ছাপ। ইনসান ওনাদের যথেষ্ট সম্মান দেখিয়ে জবাব দিল, উনি গতকাল দুপুরে সম্মানিত এক ব্যক্তিকে থাপ্পড় মেরেছে, যা ইচ্ছে তাই বলে অপমান করেছে। সেই ভদ্রলোক আজ মানহানির কেস ফাইল করেছে। কাকে থাপ্পড় মেরেছে স্বর্ণ? কে সেই লোক? কেনই বা মেরেছে? সীতারা এসব জিজ্ঞাসা করার আগেই ফোনের টোন বেজে উঠল। শুদ্ধর নাম্বার দেখে উনি কল রিসিভ করতেই শুদ্ধ বলল, পুলিশকে ফোনটা দাও, কথা বলি। সিতারা চৌধুরী ছেলের কথা শুনে ফোন ইনসানের দিকে বাড়িয়ে দিলে ইনসান ফোনটা নিয়ে কানে ঠেকালো। শুদ্ধর বলা কোনো কথা শোনা না গেলেও পুলিশের মুখভঙ্গি থমথমে হয়ে গেল। চোয়াল শক্ত করে শুদ্ধর কথা শুনে গেল, তারপর ফোন ফিরিয়ে দিয়ে যেভাবে এসেছিল তারা সেভাবেই চলে গেল। না বাড়তি কথা বলল, আর না কাউকে আর কিছু বলার সুযোগ দিল। পুলিশকে চলে যেতে দেখে সবাই স্বর্ণকে ঘিরে ধরল ঠিকই, কিন্তু কিছু বলার আগেই দ্রুত গতিতে সায়নের গাড়ি ঢুকলো। সায়ন গাড়ি থেকে নেমে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে কয়েক মিনিট বলে বাগানে এসে দাঁড়ালো। ভাই বোন এবং মা চাচিদের দেখে গম্ভীরতার মুছে ফেলে ভ্রু কুচকে বলল, এই তোরা পেয়ারা কোথায় পেলি? আমাকেও দে, দেখি একটা চিবাই। শীতল সায়নের কাছে থেকে আগেই সরে বসলো। তারপর তার আধ খাওয়া পেয়ারাটার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে দাঁত বের করে হেসে বলল, আমার পেয়ারা খুব টক, শকাপুরটা নাও। অতঃপর পেয়ারা কাড়াকাড়ি করতে গেল সায়ন। সিতারা চৌধুরী বারবার মূলত ঘটনাটা জানতে চাইল, এ কথা ও কথা বলে এড়িয়ে গেল। ছেলের এমন গা ছাড়া ভাব দেখে ওনারা ধরে নিলেন গুরুতর কিছু নয়। গুরুতর কিছু হলে সায়ন নিশ্চয়ই দাঁত বের করে হাসত না।
স্বর্ণার চালাকি বুঝেও কিছু বলল না। ভাই বোনদের দুষ্টু মিষ্টি খুনসুটি মেইন টপিকটাই আপাতত চাপা পড়ে গেল। রাত তখন কয়টা হবে? এই একটার কাছাকাছি বোধহয়। নির্জন রাস্তায় এক টকবকে যুবকের মাটির সঙ্গে চেপে ধরে রেখেছে কয়েকজন ছেলে। শোয়ানো ছেলেটার হাত পা দড়ি দিয়ে বাঁধা, চোখে ভয়, গো গো শব্দে বাঁচার আকুতি ছেলেটার চোখে মুখে। কিছুক্ষণ আগেও দাপট দেখিয়ে মা মাসি তুলে বিশ্রী বিশ্রী গালি ছুঁড়েছে, একজনকে ঘুষি মেরে রক্তাক্ত করেছে, এখন নিজেই বাঁচার ভয়ে প্রাণ ভিক্ষে চাচ্ছে। এজন্যই বোধহয় প্রবাদে প্রচলিত, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। ঠিক সেই মুহূর্তে বাইকে করে সায়ন উপস্থিত হলো, পরনে কোয়ার্টার কালো প্যান্ট ও সাদা টি শার্ট। সে শীষ বাজাতে বাজাতে বাইক স্ট্যান্ড করে চাবি ঘোরাতে ঘোরাতে তাদের কাছে এসে থামলো। চারদিক অন্ধকার, এদিকে রাতের বেলায় গাড়ি ঘোড়া আসে না বিধায় জায়গাটা শুনশান। সায়ন খোঁড়াতে খোঁড়াতে এসে ছেলেদের তাড়া দিয়ে ধারালো ছুরি তুলে নিল। ছুরিটা উল্টো পাল্টে দেখে ধার পরক করে নিল। সব ঠিকঠাক দেখে সন্তুষ্টির সুরে বলল, ভালোই ধার আছে, আমার এনার্জি কম লস হবে। সায়নের ইশারা পেয়ে ছেলেগুলো ওই ছেলেটার আরো শক্ত করে চেপে ধরতেই সায়ন ছেলেটার গাল ধরে শান্ত কণ্ঠে বলল, আমার বাড়ির মেয়ের রেট জানতে চেয়েছিলে শুনলাম, কাজটা ভালো করিসনি। এসব পাগলামি কেউ করে রে পাগলা? উম উম এই ওর মুখটা খুলে দে, মরার আগে কি বলে শুনি। নানু নামের একটা ছেলে ওই ছেলেটার মুখ খুলে দিতেই ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, ভাই, ভাই আর করবো না ভাই, মাফ করে দেন ভাই, ভাই না, বাপ ডাকলেও ছাড় পাবি না তুই। তোর মরার টিকিট অলরেডি কনফার্ম হয়ে গেছে। আমি আপনার বোনের পা ধরে মাপ চাইবো ভাই, আমার অপরাধ আমি স্বীকার করব। শুধু এবারের মতন জান ভিক্ষা দেন ভাই। মাফ করতাম যদি তোর নোংরা কথা শুনে আমার বোনটা না কাঁদতো। মাফ করতাম যদি আমার মাকে নিয়ে গালি না দিতি। মাফ করতাম যদি আমার বোনকে তুলে আনার জন্য ভুয়া পুলিশ না পাঠাতি। কি ভেবেছিস পুলিশের পোশাকে গেলে আমরা আমাদের বোনকে তোদের হাতে তুলে দিতাম? আর তোরা আমার আদরের বোনকে খুবলে খুবলে খাবি? এত সোজা? না রে সুরের বাচ্চা না। চৌধুরী নিবাসী মেয়েদের গায়ে কনকের ল্যাপটাতে এত সোজা না। ঘু খেয়ে রাজনীতির মাঠে নামিনি রে। এই কথা বলে সায়ন ছুরি দিয়ে ছেলেটার গলায় আঁকিবুকি করতে করতে ফিসফিস করে বলতে শুরু করলো, তোকে একটা সিক্রেট বলি শোন। আমরা দু ভাই, আমি সায়ন, আমার ভাই শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে আমাদের কোনো মিল নেই, না দেখতে আর না স্বভাবে। যা আছে সবই অমিল। আমরা দুজন দুই মেরুর মানুষ। আমাদের রক্ত যেহেতু এক, এক বাবা মায়ের সন্তান। যদি কিছু মিল না থাকে রক্তের বদনাম হয়ে যাবে। তাই কষ্টে সৃষ্টে একটা মিল খুঁজে বের করেছি আমরা। সেটা কি জানিস? আমরা দুজনই হাইড অ্যান্ড সিক খেলতে এবং খেলাতে ভালো পারি। দক্ষ প্লেয়ার বলতে পারিস। এইটুকু বলতে সায়ন থামলো, একা একা ঠোঁট টিপে হাসলো। তারপর নক্ষত্র ভরা আকাশের দিকে একবার তাকিয়ে এদিক ওদিক করে ঘাড় ফোটালো। তারপর পুনরায় বলল, আমি ভালোর মুখোশ পরে সবার কাছে ভালো হয়ে চলার চেষ্টা করি, তবে রেগে গেলে অন্য অন্য কথা। আর শুদ্ধর ভেতরেও যা বাইরেও তা। ও এমন এক ছেলে, নিজের বাপ ভাইয়ের পেছনে বাঁশ দিয়ে জিজ্ঞাসা করে, ব্যথা পেলে নাকি? তাহলে একবার ভাব সে কতটা ক্রেজি। আমি তোকে ছেড়ে দিলেও শুদ্ধর হাতে পড়তে হবে। ওর হাতে পড়লে সহজে মারবে না, তবে তোর বলিষ্ঠ দেহখানা রিসার্চে কাজে লাগাবে। আমার ভাই অপছন্দের কাউকে ধীরে ধীরে মারতে পছন্দ করে, আর ধীরে ধীরে মরলে কষ্ট হবে বেশি। এর চেয়ে আমার হাতে মরে যা। কথা দিচ্ছি আমি কম কষ্টে মারব তোকে। এই কথা বলে সায়ন ছেলেটাকে কিছু বলার আগে গলায় ছুরি চালিয়ে দিল। পাক্কা হাত, একটুও কাঁপল না। ধারালো ছুরিতে অ্যাব্রো থ্যাব্রো হলো না। ঠিক যেভাবে কুরবানির পশুকে জবাই করা হয় ঠিক সেভাবেই জবাই করলো সায়ন। তার পরনের জামা কাপড় লাল রক্তে রঞ্জিত, চোখে মুখে উচ্ছ্বাস, ঠোঁটে তৃপ্তির হাসি। ছেলেটার গলা দেহের সঙ্গে খানিকটা লাগিয়ে রেখে সায়ন বসা থেকে উঠে দাঁড়ালো। ছেলেটা পিচ ঢালার রাস্তায় ধরফর করছে, গলা দিয়ে গো গো শব্দ বের হচ্ছে, গলার ফাঁক গলিয়ে গলগল করে রক্তের স্রোত বইছে। কয়েক মিনিট ছেলেটা কাটা মুরগির মতো ছটফট করতে করতে একটা সময় থেমে গেল। চোখ খোলা রাখা অবস্থায় তার প্রাণখানি দেহ ত্যাগ করলো। সায়ন পরনের টি শার্টের দিকে তাকিয়ে বিরক্ত হলো। রক্ত মাখা হাতে টি শার্টটা ঝেড়ে ঝুড়ে মুখে বলল, ধুরবাল,
বেয়াদবটার রক্তে শীতলের দেওয়া স্বাদের টি শার্টই নষ্ট করে ফেললাম। এই কথা বলে মুখে বিরক্তির শব্দ করে নান্নুর হাতে ছুরিটা দিয়ে বাইকে চেপে বসলো। উপস্থিত ছেলেপুলেরা লাশ গায়েব করতে ওস্তাদ। আলাদা করে কিছু বলতে হবে না তাদের। তবে রাজনীতিবিদ জাহিদ হোসেনের একমাত্র ছেলে অঙ্কনকে মন মতো শাস্তি দিতে পেরে মেজাজ ফুরফুরে। খুব শান্তি লাগছে। মনে হচ্ছে পৃথিবীটা এত রঙিন কেন, সুন্দর কেন। সে নির্জন রাস্তায় বাইকের গতি স্বাভাবিক রেখে শেষ বাজাতে বাজাতে প্রফুল্ল সুরে গান ধরল। কাছে আইসো, আইসো রে বন্ধু, প্রেমের কারণে ভালোবাইসো, বাইসো রে বন্ধু আমায় যতনে। পরের দিন সকালে বন্ধুদের বিদায় জানিয়ে কেবলই এসে বসেছে শুদ্ধ। ডাইনিং টেবিলে চেয়ারে বসে তিন বোন গুজুর গুজুর করছে। আজকে সরকারি ছুটি বিধায় সবাই বাসাতেই আছে। শুদ্ধ সোফায় বসে সামনের সেন্টার টেবিলে থাকা এসির রিপোর্ট নিয়ে এসি অন করলো। গরমে যান যায় অবস্থা। সে এখনও তাকে খেয়াল করেনি হয়তো। কাউকে ডেকে পানি চাইলেও শুনতে পাবে না, কারণ সাউন্ড বক্সে ফুল ভলিউম গান ছেড়েছে, যেন এটা বিয়ে বাড়ি। হঠাৎ মায়ের বকুনিতে সে গান বন্ধ করে ফুটবল খেলতে চলে গেল বাগানে। সৃজনও সেখানেই আছে। গান থামায় সকলের কান মাথা যেন বাঁচল। এইদিকে শীতল শখ স্বর্ণকে লাল শাক বাঁচতে দিয়ে গিয়েছেন সিরাত। তিনজন বাঁচতে বাঁচতে গল্প করছে। হঠাৎ কী ভেবে শীতল রান্নাঘরে থাকা সিতারা চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, ও বড় মা, শুদ্ধ ভাইয়ার বিয়ে দিবে না? দিব। ভালো মেয়ের সন্ধান পেলে খোঁজ দিস। খোঁজ আছে, কিন্তু তোমার ছেলে বউ টিকবে না বিয়ে দিয়ে, আর কি করবা? বরং ভাইয়ার বিয়ের চিন্তা বাদ দিয়ে অহেতুক টাকা পয়সা খরচ না করে ওই টাকাগুলো আমাকে দাও, ট্যুরে গিয়ে ঘুরে আসি। শীতলের কথা শুনে শিমিন এবার খ্যাক করে উঠে ধমকে বলল, এ আবার কেমন কথা? বড় ভাইকে নিয়ে এভাবে কথা বলে? দিন দিন বেয়াদব ধরি হয়ে যাচ্ছিস একদম। আম্মু পুরো কথা না শুনে শুধু শুধু বকবে না। সদ্য ভাইয়ের বউ টিকবে না কারণ শুদ্ধ ভাইয়ের সমস্যা আছে। এবার সিতারা, সিরাজ, শিমিন একে অপরের মুখে চাওয়াচাই করলো। এই মেয়ের সমস্যা বলতে কি বোঝাতে চাচ্ছে? ওনারা যা ভাবছেন তাই? তার মানে সমস্যার কারণে শুদ্ধ সায়ন বিয়ে করতে রাজি হয় না? সমস্যা থাকতেও পারে, তাই বলে দুজনেরই? এ আবার কেমন কথা? কই, আগে কখনো তো শুনিনি। শীতল চঞ্চল, কিন্তু সে না জেনে শুনে আন্দাজে কথা বলারও মেয়ে নয়। তাও আবার শুদ্ধকে নিয়ে, কারণ শুদ্ধকে নিয়ে ভুল বকলেই তার কপালে মায়ের নিশ্চিত। তাই তার কথার গুরুত্বের সঙ্গে নিলেন ওনারা। অতঃপর তিনজন নিজেরা গুজগুজ করে রান্নাঘর থেকে বেরিয়ে শীতলের কাছে এসে বললেন, হ্যাঁ রে মা, তুই জানলি কিভাবে শুদ্ধ সমস্যা আছে? সকাল থেকে না হাত দুটো খুবই চুলকাচ্ছে, মনে হয় টাকা আসবে। আচ্ছা, টাকা দেব, এখন বল। ভাইয়ার বন্ধুরাই বলাবলি করছিল, ভাইয়াও ছিল, উনি নিজেও স্বীকার করেছেন। আমি সায়ন ভাইয়ার রুমে যাওয়ার সময় ওনাদের বলা কথাগুলো শুনতে পেয়েছিলাম। শীতলের কথা শুনে সীতারাজ চৌধুরীর দ্বিগুণ চিন্তা বেড়ে গেল। এই তাহলে বিয়ে না করার মূল কারণ? এর সমাধানই পাবেন কিভাবে? না না, জেনে শুনে এসব নিয়ে বসে থাকা তো চলবে না। আজকে সারাবাত চৌধুরীর সঙ্গে কথা বলতে হবে। প্রয়োজনে ওই দুই গাধাকে মারতে মারতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এগুলো চেপে থাকা জিনিস, চেপে রাখলে কি সমাধান হবে? বাবা মায়ের কাছে এত কিসের লজ্জা? না না, এতদিন জানতেন না বিধায় ছেলেদের নানান অজুহাত মেনে নিয়েছেন। আজ যেহেতু জেনেই নিলেন, আর বসে থাকবেন না। এদিকে সোফায় বসা শুদ্ধর ফোন স্ক্রল করা আঙ্গুলটা থেমে গেছে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে মায়ের চিন্তিত মুখের দিকে। ওদের বলা কথাবার্তা ও চিন্তাধারা দেখে শুদ্ধ একবার নিজের শরীরের দিকে তাকালো, তারপর বিড়বিড় করে বলল, কি আশ্চর্য, সমস্যা আমার, আমি কিছু জানি না, অথচ বাড়ি শুদ্ধ সবাই জেনে বসে আছে। বিড়বিড় করে এ কথাগুলো বলে সে পুনরায় ফোন স্ক্রল করতে করতে হাঁক ছাড়ল। শীতল, বাগান থেকে একটা চেলাকাঠ এনে দে তো, শরীর ম্যাজম্যাজ করছে, কাউকে ইচ্ছে মতো পেটাতে।